রাই পালিয়েছে এ খবর শোনা মাত্রই এবার মন্ত্র থেকে শুরু করে অগ্নিসাক্ষী করে বিয়ে করা থেকে শুরু করে সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এবার সোজাসুজি অনির্বাণকে কোয়েল সিঁথিতে সিঁদুর পরানোর জন্য জোর করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুর কাছে যখন গুন্ডারা ফোন করে বলতে থাকে যে মালটা তো পালিয়েছে, আমরা একটুখানি কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম আর আমাদের নজর এড়িয়ে এই মেয়েটা যে কোথা থেকে কোথায় চলে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম অন্যদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সব কটা অপদার্থের উপরে বিশ্বাস করে আমার এখানে আসাটাই উচিত হয়নি। এখন যদি কোনো রকম কোনো বিপত্তি বাধে তাহলে কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। আর তোমরা যে আমাদের কাছ থেকে যে টাকাগুলো পাও সেটাও কোনোদিনও পাবে না, কারণ তোমরা আমাদের মন মতন কোনো কাজই এখনো পর্যন্ত করে দেখাতে পারোনি। এবার খোঁজো সে কোথায় গিয়েছে, ওকে যেভাবেই হোক না কেন ধরতে হবে, নয়তো বা আমাদের উপরে কিন্তু বিপদ আসা থেকে কেউ রক্ষা করতে পারবে না আমাদেরকে। অন্যদিকেই কথা বলা মাত্র যখন কোয়েলকে এই খবরটা নীলু জানায়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে পুরোহিত মশাই আপনার মন্ত্র পড়ার কোনো প্রয়োজন নেই, মন্ত্র থামান। তখন এই কথা বলা মাত্র পুরোহিত মশাই বলতে থাকে যে মন্ত্র না পড়ে আমি কি করে বিবাহ সম্পন্ন করবো, আপনি কী সব নিয়ম বলছেন বলুন তো। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে যা বলছি সেটা করুন, আপনি সিঁদুরদানিটা আমার হাতে দিন। তখন এই কথা বলা মাত্র পুরোহিত মশাই যখন কোয়েলের ভয়ে সিঁদুরদানিটা দিয়ে দেয়, ঠিক সেই সময় কোয়েল বিয়ের পিঁড়ি থেকে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে যে শুভদৃষ্টি থেকে শুরু করে কোনো কিছুই হবে না, মালা বদলও হবে না, এবার সোজাসুজি তুমি শুধু অনির্বাণ আমার সিঁথিতেই সিঁদুরটা পরিয়ে দাও, তারপরে যা বাদ বাকি বোঝার আমি সেই সব কিছু পরে বুঝে নিব। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কেন হঠাৎ করেই তুমি আমাকে সিঁদুরটা কেন পরিয়ে দিতে বলছো, পুরোহিত মশাইকে এরকম করে মন্ত্র পড়তেও বারণ করে দিলে কেন হয়েছে, এসব কথা কেন বলছো তুমি, বলো আমাকে স্পষ্টরূপে। আর তুমি কিন্তু আমাকে একটা শর্ত দিয়েছিলে, আমি সেই শর্তটা পূরণ করেছি, কিন্তু এবার কিন্তু তোমাকে আমারও কথাটা রাখতে হবে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে আমি তোমার সিঁথিতে সিঁদুর পরানোর আগে তুমি রাইকে ছেড়ে দিবে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে এই মুহূর্তে যদি অনির্বাণকে বলি যে রাই পালিয়েছে তাহলে ও ওর সিদ্ধান্ত থেকে ঘুরে যাবে, কিন্তু সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে তুমি যে শর্তটা দিয়েছিলে সেই শর্তটা মানবো কি মানবো না সেটা নিতান্তই আমার ব্যক্তিগত বিষয়, কারণ এ যাত্রায় তোমাকে সেটাই করতে হবে যেটা কিনা আমি তোমাকে করতে বলবো। তুমি যদি হিতে বিপরীত কোনো কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু রাইয়ের উপরেই বিপদ বাড়বে অনির্বাণ, তাই তোমাকে যে কথাগুলো বলছি সেটাই তুমি বরঞ্চ করো। অন্যদিকে রাই যখন অবশেষে ট্যাক্সি পেয়ে ট্যাক্সিওয়ালাকে দিয়ে তাড়াতাড়ি করে যখন অনির্বাণদের বাড়িতে এসে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে অনির্বাণ খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমি যাতে তোমার কাছে পৌঁছে যেতে পারি, তোমাদের এই বিয়েটা যাতে আটকে দিতে পারি, ঠাকুর তুমি প্লিজ আমার সহায় থেকো। অন্যদিকে অনির্বাণ যখন কোয়েলের সিঁথিতে সিঁদুর পরাতে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই এসে আটকে দেয় আর বলতে থাকে যে অনির্বাণ আমি চলে এসেছি, আমার জীবন বাঁচানোর জন্য তোমার কোয়েলের মতন একটা সর্বনাশী এবং অপরাধীকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। অন্যকে কোয়েল বলতে থাকে রাইকে জিম্মি করে রেখে হাতে জ্বলন্ত লাকড়ি নিয়ে বলতে থাকে অনির্বাণের দিকে তেড়ে যে অনির্বাণ তুমি যদি চাও যে রাই বেঁচে থাকুক, রাইকে সুস্থ সবলভাবে দেখতে চাও, তাহলে এক্ষুনি তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও, আর কোনো মতে সময় লস করা যাবে না। আর যদি কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করো বা রাইকে বাঁচানোর আমার হাত থেকে চেষ্টা করো তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, তাহলে কিন্তু আমি রাইকে এই জ্বলন্ত লাকড়িতেই জ্বালিয়ে দিব, তখন কিন্তু তুমি আমাকে এর জন্য দোষ দিতে পারবে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না তুমি রাইকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ আমার দিব্যি দিলাম আমি তোমাকে, তুমি আমার জন্য ওকে বিয়ে করবে না। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।